যেদিন এপস্টিন মারা গিয়েছিল সেদিন থেকে প্রচুর কনস্পাইরেসিস জন্ম নিয়েছে। অনেকে বিলিভ করে হয়তো তাকে করা হয়েছে অথবা সে এখনো বেঁচে আছে। প্রথমবার শুনলে তোমার কাছে এগুলো একদম ফালতু কথা মনে হতে পারে, কিন্তু যদি একটু ডিপ ড্রাইভ করা যায় তবে পুরো বিষয়টা বেশ সেন্স মুখ করতে শুরু করে। আমি জানি তোমরা অলরেডি ওর ব্যাপারে অনেক ভিডিও দেখে ফেলেছো, তাই আমি নতুন করে ওর লাইফস্টাইল সম্পর্কে আর কভার করছি না। তার বদলে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আদৌ ভীষণ ক্রিপি আর অদ্ভুত। তাই বলছি, তুমি যদি ওর ব্যাপারে আগে অনেক ভিডিও দেখে থাকো তাও এই ভিডিওটা একবার দেখে নাও, কারণ এই স্টোরিটা একদম আলাদা অ্যাঙ্গেল থেকে প্রেজেন্ট করার ট্রাই করেছি আমি। বড় বড় বিজনেসম্যান যারা আসলে পুরো দুনিয়াটাকে কন্ট্রোল করে, গ্রেপ্তার হওয়ার পর জেফরি যদি মুখ খোলা শুরু করে তবে তা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিত। তাই এই পাওয়ারফুল লোকগুলো কখনোই চায়নি যে জেফরি কোনোদিন কিছু এক্সপোজ করুক বা তার মুখ খুলুক। তাই তারা একদমই চাইছিল না যে কেসটা কোর্ট ট্রায়াল পর্যন্ত যাক। কিন্তু জেফরি যেহেতু অলরেডি ধরা পড়ে গিয়েছিল, তাই এই খুনের বিষয়গুলো আটকানো সম্ভব ছিল না। অনেকে তো এমনও বলে যে যদি সে গ্রেপ্তার না হতো তবে তাকে বাইরে গায়েব করে দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু জেলের ভিতরে থাকার কারণে তাকে মিস্টিরিয়াসলি গায়েব করা বা ইলিমিনেট করা প্রায় ইম্পসিবল ছিল। সে কতটা ইম্পর্টেন্ট একজন মানুষ ছিল সেটা বুঝেই তাকে জেলের ভিতরে একটা স্পেশাল হাউজিং ইউনিটে রাখা হয়েছিল। সেখানে তাকে এক্সট্রা মনিটরিং করা হতো যাতে কোনো ভুল হওয়ার চান্স না থাকে। কিন্তু এত সিকিউরিটি আর মনিটরিং পরেও 23শে জুলাই 2019-এ জেফরি কিছু অদ্ভুত করার ট্রাই করে। সেদিন জেলের ভিতরের পরিস্থিতি একদম আলাদা ছিল। জেফরি মেঝেতে পড়েছিল, তার জ্ঞান ছিল না বললেই চলে, এবং তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল। যখন তাকে জিজ্ঞেস করা হলো এগুলো কেন বা কিভাবে হয়েছে, তখন সে দাবি করলো যে তার সেলমেট তার উপরে অ্যাটাক করেছে। কিন্তু যখনই সেই সেলমেটকে জিজ্ঞাসাবাদ করা হলো সে সব অস্বীকার করে বলল জেফরি আসলে সুসাইড করেছে। এই বিষয়ে আজও ডিসপারেট যে জেফরিকে নিয়ে নিজেই করতে চেষ্টা করেছিল বা অন্য কিছু। সব থেকে বড় বিষয় ছিল জেফরিকে বাঁচিয়ে রাখা তখন সব থেকে বেশি জরুরি ছিল, সব সত্যিগুলো বের করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যাই হোক, এরপরে এক জায়গায় তাকে ট্রান্সফার করা হলো যেখানে 24 ঘন্টা গার্ড থাকবে। গার্ডরা তার উপর 24 ঘন্টা নজর রাখবে। তাকে এমন পোশাক দেওয়া হলো যে সে নিজের ক্ষতি নিজে করতে পারবে না। এমনকি জেলের ভিতরে জেফরিকে কোনো ব্ল্যাঙ্কেটও দেওয়া হলো না। তার যে সেল ছিল, সেলের জানালাগুলো ছিল খুব বড় বড়, যেন জানালার বাইরে থেকে তাকে স্পষ্ট দেখা যায়। অর্থাৎ তাকে বিন্দুমাত্র প্রাইভেসি দেওয়া হচ্ছিল না। 5 দিন পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে তাকে আবার নর্মাল সেলে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সে কড়া নজরদারি সরিয়ে নেওয়া হয় এবং তাকে আবার নর্মাল জামা কাপড় পরার সুযোগ দেওয়া হয়। কিন্তু অনেকের মধ্যে তাকে আরো বেশি সময় ওয়াচে রাখা উচিত এবং এত তাড়াতাড়ি নর্মাল সেলে শিফট করা একদমই ঠিক হয়। বলা হয় যে জেফরি আসলে সিস্টেমকে ট্র্যাপ করার জন্য খুব কোঅপারেটিভ ব্যবহার করেছিল। সে চাইছিল কর্তৃপক্ষ যেন বিশ্বাস করে যে সে এখনো একদম স্বাভাবিক, যাতে আবার তাকে নর্মাল সেলে পাঠিয়ে দেওয়া হয় এবং সে কিছুটা প্রাইভেসি পায়। আর ঠিক সেটাই হলো। মাত্র 5 দিনের মাথায় তাকে আবার নর্মাল সেলে পাঠিয়ে দেওয়া হলো, যেখানে সে একজন সেলমেটের সাথে থাকতে শুরু করলো। এখান থেকে একটার পর একটা অদ্ভুত ঘটনা বা সিরিজ অফ ইভেন্ট চালু হলো। তাকে নর্মাল সেলে পাঠিয়ে দেওয়ার মানে এই নয় যে তার উপর থেকে সবকিছু নজরদারি সরিয়ে নেওয়া হয়েছে। জেফরির জন্য ছিল স্পেশাল প্রোটোকল। নিয়ম ছিল যে প্রতি 30 মিনিট অন্তর গার্ডরা তাকে চেক করবে এবং দেখবে সে ঠিক আছে কিনা। এবং গার্ডদের জন্য এটা ম্যান্ডেটরি ছিল যে প্রতি 30 মিনিট পর পর তারা জেফরির উপর রিপোর্ট জমা দেবে। তার সাথে 24 ঘন্টা একজন সেলমেট ছিল এবং সেই সেলের বাইরে প্রচুর ক্যামেরা লাগানো ছিল। অর্থাৎ দেখে মনে হচ্ছিল যে জেফরির কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এবার শোনো আসলে কি ঘটেছিল। হঠাৎ করেই জেফরির সাথে যে সেলমেট ছিল তাকে সরিয়ে নেওয়া হয় এবং তার জায়গায় নতুন কাউকে অ্যাসাইন করা হয়নি। এর মানে জেফরি এখন তার সেলে একদম একা। এটা খুব বড় একটা বিষয়, কারণ জেফরির ক্ষেত্রে নিয়মই ছিল যে তাকে কখনো একা ছাড়া যাবে না। তাই তাকে এভাবে একা ছেড়ে দেওয়া কোনোভাবেই সেন্স মেক করে না। তবুও তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে বাইরের গার্ডরা তো আছে যারা প্রতি 30 মিনিট চেক করবে, আর ক্যামেরা তো আছে। কিন্তু 9 আগস্ট জেফরিকে পুরোপুরি একা ছেড়ে দেওয়া হয়েছিল। পরের দিন অর্থাৎ 10 আগস্ট সকাল 6:30টার যখন গার্ডরা তাকে চেক করতে যায় তখন সে দেখে জেফরি। কিন্তু প্রশ্ন হলো এটা কিভাবে হলো,
গার্ডদের তো প্রতি 30 মিনিট পর পর জেফরিকে চেক করতে যাওয়ার কথা ছিল। তবে তার মৃত্যু কিভাবে হলো? আসলে সেই রাতে তাকে চেক করতে যাওয়াই হয়নি। গার্ডরা সেই রাতে ইন্টারনেটে ব্যস্ত ছিল অথবা ঘুমিয়ে। আর সব থেকে রহস্যময় ব্যাপার হলো, ঠিক একদিন আগে তার সেলমেটকে সরিয়ে নেওয়া হয়েছে। অফিসিয়ালি বলা হয় যে সে করেছে, কিন্তু মানুষ একে মার্ডার হিসেবে দেখতে শুরু করে। আমাদের মনে হতে পারে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তো দেখলেই সব পরিষ্কার হয়ে যায়, তাই না? কিন্তু দেখা গেল ঠিক সেই রাতে সব ক্যামেরাগুলো বন্ধ ছিল, কোনোভাবে ক্যামেরাগুলো কাজ করতেছিল না। এদিকে গার্ডরা চেক করেনি, অন্যদিকে আগে সেলমেটকে সরিয়ে নেওয়া হয়েছে, আর তার সাথে ক্যামেরাগুলো রহস্যময়ভাবে অকেজো হয়ে গেল। এই সব কিছু শোনার পর সাধারণ মানুষের মনে সন্দেহ আসাটাই স্বাভাবিক। মানুষ বলতে শুরু করলো এগুলো কোনো কোইন্সিডেন্স নয়, বরং এগুলোর পিছনে বড় কোনো একটা কারণ রয়েছে। কিন্তু পরে যা জানা যায়, সেই রাতে অন্তত একটা ক্যামেরা সচল ছিল এবং তাতে সব রেকর্ড হচ্ছে। স্বাভাবিকভাবে সেই ফুটেজটি অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে ওঠে। মানুষ দাবি করতে শুরু করলো যে সেই ফুটেজটি পাবলিক করা হোক, যাতে সবাই জানতে পারে আসলে সেদিন কি ঘটেছে। সে কি নিজে নিজে একা করছিল না মার্ডার করা হয়েছিল তাকে। সাধারণত ফুটেজ সামনে এলে সব জল্পনা কল্পনা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে ঠিক হলো তার উল্টোটা। ফুটেজে দেখার পর মানুষের সন্দেহ কমার বদলে কয়েক গুণ বেড়ে গেল। কেন এমনটা হলো তা বোঝার আগে আমাদের সেই বিল্ডিং এর লেআউটটা বুঝে নিতে হবে। লেআউটটা বুঝতে পারলে আমাদের জন্য ফুটেজটা বোঝা অনেকটা সহজ হবে। বিল্ডিং এর মাঝখানে একটা জেনারেল এরিয়া ছিল, সাইডে সিঁড়ি ছিল যা দিয়ে নিজের সেলের কম্পার্টমেন্টে যাওয়া যেত, আর সেখানেই ছোট ছোট রুম ছিল যার মধ্যে একটি ছিল জেফরির সেল। এখানে ক্যামেরা লাগানো আছে, সেটার ফুটেজ আমরা এখন দেখছি, কিন্তু সমস্যা হলো জেফরির সেলটা এই ক্যামেরা থেকে একদমই দেখা যাচ্ছে। নিউজের তৈরি এই অ্যানিমেশনটা দেখো, যে রঙের অংশটা দেখছো সেটুকু ক্যামেরা কভার করছে। দেখো জেফরি সেলটা ক্যামেরা রেঞ্জের একদম বাইরে, এবং সেখানে একটা বিশাল ব্লাইন্ড স্পট আছে যা ক্যামেরা মোটেও কভার করতে পারছে না। তবে হ্যাঁ, সেলে যাওয়ার যে রাস্তাটা আছে সেটা এই ক্যামেরা থেকে হালকাভাবে দেখা যাচ্ছে। একটু খেয়াল করে দেখো, কোয়ালিটি কিছুটা কম, কিন্তু এটাই সেই এরিয়া যেটা জেফরির রুম পর্যন্ত যায়। ক্যামেরায় খুব ছোট একটা অংশ দেখা যাচ্ছে। এবার আমরা আসল ফুটেজটা দেখি। প্রথমে দেখা যাচ্ছে গার্ডরা জেফরিকে তার সেলে নিয়ে যাচ্ছে। এটা তার মৃত্যুর আগে প্রায় 12 ঘন্টা আগের ফুটেজ, এবং এটাই জেফরিকে শেষ ভিডিও যেখানে তাকে জীবিত দেখা যাচ্ছে। অনেকে এখান থেকে একটা প্রশ্ন তোলে যে জেফরিকে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছিল যাতে তার মুখগুলো ঠিকভাবে দেখা না যায়। এই কনস্পিরেসি অনুযায়ী ওই মানুষটা হয়তো জেফরি ছিলই না। এর কিছুক্ষণ পর আমরা একজন অফিসারকে সেলের দিকে যেতে দেখি, এবং তখন একটা অরেঞ্জ রঙের কিছুটা নড়াচড়া করতে দেখা যায়। ভালো করে দেখো, জাস্ট কয়েকটা পিক্সেল দেখা যাচ্ছে। অনেক থিওরি অনুযায়ী এটা কোনো কিলার হতে পারে, তবে আমি আবার ক্লিয়ার করে দিই, অনেক কনস্পিরেসিতে এমনটাও দাবি করা হয় যে আসলে ওটা একজন অফিসার ছিল যার হাতে অরেঞ্জ কাপড় ছিল, কারণ কিছুক্ষণ পরে আমরা সেই অফিসারকে আবার ফিরে আসতে দেখি। কিন্তু এরপরে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে। টাইমারটা ভালো করে নোটিস করো, দেখলে কি হলো, সরাসরি 1 মিনিটের ফুটেজ মিসিং। আর শুধু 1 মিনিটের ফুটেজ গায়েব হওয়াটাই নয়, তার সাথে আমরা ভিডিওর অ্যাঙ্গেলও চেঞ্জ হতে দেখছি। এর মানে হলো অথরাইজরা আমাদের পুরোপুরি ভুল প্রমাণিত করেছে, এবং তারা আমাদের আসল ফুটেজটা দেয়নি। যখন মানুষ ডাটাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে চেক করলো, তখন বোঝা গেল যে এর ভিতরে এডিটিং করা হয়েছে। যদি লুকানোর কিছু না থাকে, তবে আমাদের পুরো ভিডিওটা কেন দেওয়া হলো না? আর ওই 1 মিনিটে যেটা গায়েব ছিল সেটা আসলে কই গেল? এর জবাবে কর্তৃপক্ষ দাবি করলো যে প্রতি রাতে ওই নির্দিষ্ট সময়ে ক্যামেরা রিসেট হয়। তাই শুধু এই ভিডিওতে নয়, বরং প্রতি রাতে ওই 1 মিনিট মিসিং থাকে প্রত্যেকটা ক্যামেরা থেকে। এটা নাকি একটা টেকনিক্যাল ব্যাপার। আসলে ফুটেজ রিলিজ করার মূল উদ্দেশ্য ছিল যাতে মানুষরা ভিডিও দেখে নিজেদের মতো কনস্পিরেসি থিওরিজ না বানায়। কর্তৃপক্ষের যুক্তি ছিল যে যদি জেফরিকে সত্যি মারা হতো, তবে সেই খুনে অবশ্যই ক্যামেরা ধরা পড়তো। আর যেহেতু ফুটেজে কাউকে দেখা যায়নি, তাই তারা বলতে চাইছে যে কোনোভাবে মারা ছিল না। কিন্তু আসল টুইস্ট এখানে, অনেকে মনে করে ক্যামেরা ধরা না পড়েও ওই সেলে পর্যন্ত যাওয়া সম্ভব। ক্যামেরা যেখানে লাগানো আছে সেটা জেফরির সেলের খুব সামান্য একটা অংশ কভার করছিল। যদিও কেউ একদম দেওয়াল ঘেঁষে বা কোণ ঘেঁষে সাবধানে হেঁটে যায়, তবে সে অনায়াসে সেলে ঢুকে যেতে পারতো। ক্যামেরা তাকে একবারও ক্যাপচার করতে পারবে না। তখন কি বিষয়টা বুঝতে পারছো? প্রশ্ন হলো, সত্যি কি এমনভাবে সেলে যাওয়া সম্ভব ক্যামেরা তাকে দেখা না গেলে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এই ফুটেজ কোনোভাবে এই রহস্য সমাধান করতে পারছে না।
এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন এত সব কনস্পাইরেসি তৈরি হচ্ছে এবং কেন কর্তৃপক্ষ এগুলো ঠিকভাবে মোকাবেলা করতে পারছে না। কি বিশ্বাস করো, এতগুলো কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স একসাথে হওয়া সম্ভব? সেলমেটকে সরিয়ে নেওয়া, গার্ডরা চেক করলো না, এমনকি ক্যামেরাগুলো ঠিকভাবে কাজ করতেছিল না। আর যে ক্যামেরাটা চলছিল তার অ্যাঙ্গেলটাও ছিল ভীষণ অদ্ভুত। সব থেকে রহস্যময় ব্যাপার হলো, তাকে যখন জেলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার মুখ এমনভাবে গার্ডের পিছনে লুকানো ছিল যে তাকে চেনা যাচ্ছে না। এইসব দেখে মানুষ সন্দেহ করতে শুরু করে আসলে তাকে জেলে নিয়ে যাওয়াই হয়নি, বরং তাকে অন্য কোনো মাধ্যমে জেল থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। অনেকে মনে করে তাকে হয়তো অনেক সিক্রেট স্পটে লুকিয়ে রাখা হয়েছে এবং তার বদলে অন্য কাউকে আনা হয়েছে। তবে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, এগুলো শুধু একটা কনস্পিরেসি থিওরি। মানুষের কাছে এগুলোর কোনো অকাট্য প্রমাণ নেই। আবার অন্য একটা থিওরি হলো তাকে কোনো পাওয়ারফুল মানুষ মার্ডার করিয়েছে কারণ সে অনেক গোপন তথ্য জানতো, কিন্তু এর পিছনেও কোনো সলিড প্রুফ নেই। এইসব থিওরি আসলে তখনই তৈরি হয় যখন কর্তৃপক্ষের দেওয়া স্টেটমেন্ট অসঙ্গতি দেখা দেয়। মনে হয় যেন সিস্টেম আমাদের কাছ থেকে সবকিছু লুকিয়ে। তোমার কি মনে হয়, জেফরি কি এখনো বেঁচে আছে, বা তাকে কি ধরা হয়েছে, বা কি হতে পারে, নাকি অন্য কিছু ঘটনা? কমেন্টে লিখে জানাও।